ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর 4 অধ্যায়ের কোষে দেখি 4-এর 25-এর 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত এই 5টি অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো 25-এর 1-এর দাগে কী আছে? একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত তা লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা এরকম লিখবে, প্রথমে লিখবে কি আয়তঘনের তল সংখ্যা, এরা বইতে দেওয়া আছে যেরকম সেরকম লিখব যে আয়ত ঘনের তল সংখ্যা সমান এক্স, এটা বইতে দেওয়া আছে। দেখো আমরা জানি আয়তঘনের তল সংখ্যা কটি বলে দিই, 6টি। এরপরে কি লিখব? ধার সংখ্যা, যেটা দেওয়া আছে কি ধার সংখ্যা সমান ওয়াই। দেখো আমরা জানি আয়তঘনের ধার সংখ্যা কটে, 12টি। তারপরে কি লেখা আছে? শীর্ষবিন্দু সংখ্যা, এটা লিখে নেব যে শীর্ষ বিন্দুর সংখ্যা। দেখো শীর্ষবিন্দুর সংখ্যা সেখানে দেওয়া আছে কত? দেওয়া আছে জেড, কিন্তু আমরা জানি শীর্ষবিন্দুর সংখ্যা কটি বলো দেখি? 8টি জানি আমরা, সেটা লিখে নেব। এরপরে কি বলেছে? কর্ণের সংখ্যা লিখে নিই এখানে যে কর্ণের সংখ্যা বইতে দেওয়া আছে কি পি, কিন্তু আমরা জানি কর্ণের সংখ্যা 4টি। এবার কি লিখব? যেটা বইতে দেওয়া আছে, যে প্রশ্নের উত্তরটা আমাদের সলভ করতে বলেছে, কি বলেছে? অতএব সেটা তুলে নেব এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এটার মান বার করতে বলেছে। দেখো আমরা এখানে যেরকম লিখে দিয়েছি ঠিক সে মানগুলো বসিয়ে দেবো। এক্সের মান কত লিখেছি আমরা? এক্সের মান 6, এরপরে ওয়াইয়ের মান কি লিখেছি? 12, এরপরে জেডের মান কি লিখেছি আমরা? 8, আর পির মান কত? 4। এবারটাকে সরল করলে কত হচ্ছে? দেখো 12 থেকে 8 4 12 হয়ে যাচ্ছে, এবারে -12 প্লাস 12 -12 কত হচ্ছে? তাহলে 6 -12, 8 4 12 হয়ে যাচ্ছে, প্লাস 12 হয়ে গেল, প্লাস 12 -12 কেটে দাও, তাহলে কত হলো? 6। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই, অঙ্কটা সলভ হয়ে গেল। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 25-এর 2 দেখে গেছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8। এখানে এই ব্র্যাকেট দিয়ে কী লেখা আছে? 2h - 1 ব্র্যাকেট শেষ, তারপর 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচের মান কত তা লিখি। দেখো অঙ্কটাও খুব সহজ, তোমাদের এটা আমি দেখো কীভাবে কত সহজে সলভ করে দিচ্ছি। দেখো তোমরা এরকম লিখবে কি? প্রথমে লিখবে যে প্রথম দুটি বলেছে না, এখানে লিখবে প্রথম আয়তঘনের মাত্রা। দেখো প্রথম আয়তঘনের মাত্রা প্রথমে কী লেখা আছে? 4 একটা দেওয়া আছে, 6 একটা দেওয়া আছে, 4 একটা দেওয়া আছে, একক লেখো এখানে। এরপরে কী লিখবে? প্রথম আয়তঘনের ঘনফলটা আমরা বার করে নিই। তাহলে কী লিখবো? যে প্রথম আয়তঘনের ঘনফল কী হবে? বলো দেখি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে এটা যদি দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ, এটা যদি উচ্চতা ধরি, তাহলে কী হবে? 4 গুণিতক 6 গুণিতক 4, তাহলে কী বলে দেখি? ঘন একক হয়ে যাবে। এখানে বন্ধনী দিয়ে দাও, কী লিখবে? ঘন একক। এবার কি বলে দেখো দ্বিতীয়, এরপরে যেটা বলেছে যে দ্বিতীয় দুটি আয়তঘন বলেছে না, ওই জন্য আমি এখানে দ্বিতীয় লিখে দিচ্ছি। কী লিখবো? দ্বিতীয় আয়তঘনের মাত্রা। দেখো দ্বিতীয় আয়তঘনের মাত্রা কি বলেছে এখানে? দ্বিতীয় আয়তঘনের মাত্রা বলেছে 8 বলেছে, আর 2h - 1 বলেছে, আর একটা 2 একক নাকি। এরপরে কী লিখবো আমরা? যে দ্বিতীয় আয়তঘনের ঘনফল এখানে বার করে নেবো। ঘনফল ইকুয়াল টু, সেটাও সেম একই রকম, দৈর্ঘ্য গুণিতক কী লিখবো? প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে কী লিখবো? ঘন একক লিখে দেবো। বোঝা গেছে? এরপরে কি বলেছে? যে দুটি আয়তঘনের ঘনফল কিন্তু বলেছে সমান, বুঝতে পারলে তো? তাই আমরা এখানে কি লিখবো? যেরকম প্রশ্ন দেওয়া আছে তাই আমরা কি করব? যে প্রশ্নানুযায়ী প্রথমটা মানে যেটা আমরা আগেবার করলাম
এটা ইকুয়াল টু এটা, মানে প্রথমটা ইকুয়াল দ্বিতীয়টা, তাহলে সেটা সেম একই রকম আমরা কী লিখবো, প্রশ্ন অনুযায়ী আগে এটা লিখবো। কেন? যেহেতু এইচের মানটা বার করতে বলেছে এখানে, আমরা লিখবো 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 4 ইন্টু 6 ইন্টু 4। এবার এটাকে সলভ করে দাও। দেখো 8 দিয়ে 16, 16 দিয়ে 32 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 32h মাইনাস 8 দিয়ে 16, তাহলে ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 4 4 16, 16 6 96। তাহলে এখানে কী করলাম 96 লিখে দিলাম। এরপরে কী লিখবো, বা 32h ইকুয়াল টু 96 প্লাস 16, বা 32h ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা যোগ করে নিই, কে বলে দেখি, 6 6 12 2 হাতে 1, 9 1 10 1 11, 112 হয়ে গেল। এরপরে কী লিখবো, বা h ইকুয়াল টু, তাহলে কত হবে 112/32 করে দাও। এবার এটা কাটাটি করে দাও, কাটাটি করলে কত হচ্ছে, আমি একটু কাটাটি করে দিচ্ছি। দেখো 2 কেটে দাও, প্রথমে 2 কাটলে কত, 2 5 10 হয়ে যাচ্ছে, 2 6 12 হয়ে গেল। এটা হচ্ছে 2 8 16, এখানে 2 2 1 2, 2 6 12, মানে 16 2 32। আবার কেটে দেয়, এটাতে কী কিসে কাটবো, এখানে আমরা যদি এখানে 8 কেটে দিই, 8 2 16, 8 7 56 হয়ে যাচ্ছে, তাহলে বা কী লিখবো, এইচ ইকুয়াল টু 7 2। আবার কী হবে, বা এইচ ইকুয়াল টু, তাহলে কত হবে, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3.2। বোঝা গেছে, অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কী লিখবে, অতএব এইচ এর মান সমান 3.2। বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 25-এর 3 দিয়ে কী আছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। এই অঙ্কটাও খুব সহজ। দেখো তোমরা কি করবে, প্রথমে লিখবে কি, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য x একক। কেন বলতে, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, এই জন্য আমরা কি লিখব, যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান x একক লিখে দেব। এবার যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য x একক হয়, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, তাহলে কী লিখব, যে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6x² হবে, বর্গ একক। এরপরে কি লিখবে, অতএব ঘনকটির প্রতিটি, যেটা বলেছে আমাদের এখানে বইতে, প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে হয়, 50% বৃদ্ধি করলে হয়। দেখো কত হবে বলো দেখি, এক্স প্লাস এক্সের কত হবে 50%, নাকি 50% মানে 50/100। এখানে কী লিখবো, একক লিখে দেবো এখানে। এবার এটাকে সরল করে নাও। দেখো এটাকে সরল করলে তাহলে কী আসবে, ইকুয়াল টু এক্স প্লাস কী হচ্ছে 50x/100। এবার এর একটা শূন্য কেটে দাও, 5 একে 5, 5 2 10, তাহলে বা কত হচ্ছে এক্স প্লাস x/2। এখানে একক লিখো, এখানেও একক লিখে দাও, তাহলে এখানে বা নয়, এখানে সমান চিহ্ন দিয়ে দাও, বুঝলে তো। এবার সমান চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে 2 2 একটা 2x হয়ে যাচ্ছে প্লাস এক্স একক, তাহলে সমান কত হচ্ছে, এখানে সমান হবে 3x/2 একক। বোঝা গেছে। এরপরে কী লিখবো আমরা, এখন ঘনকটা সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এই যে বৃদ্ধি হওয়ার পরে ঘনকটা সমগ্র তলের কত ক্ষেত্রফল হিসেবে বার করবো। কী লিখবো, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কত হবে বলে দেখি, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 × 3x/2, এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে কী লিখবো, বর্গ একক। বোঝা গেছে। দেখো এটাকে আমি যদি সরল করে নিই, তাহলে কত হবে বলো দেখি, এখানে 6 করতে 6 বসিয়ে দিলাম, গুণিতক 3 3 9 x² আর 2 2 4 হয়ে গেল। এখানে কি লিখবো, বর্গ একক। কাট করে দাও, 2 2 4, 2 3 6,
তাহলে কত হলো 9×3 = 27x²/2 বর্গ একক। তাহলে 27x²/2 বর্গ একক হয়ে গেল। কিন্তু যদি এখানে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যা ছিল তা থেকে যদি 50% বৃদ্ধি হয় তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলও বৃদ্ধি হবে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি হবে সেটা আমরা বার করে নিতে হবে আমাদেরকে। তাহলে কী লিখব, যে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে কতটা বৃদ্ধি পায়? ছিল আমাদের প্রথমে ছিল কি 6x² আমাদের প্রথমে ছিল, আর পরে হয়েছে কি 27x²/2। তাহলে এখানে লিখব 27x²/2 মাইনাস 6x² আমাদের প্রথমে ছিল। তাহলে এটা সরল করে নাও, তাহলে কত হচ্ছে দেখো। তাহলে এখানে কত হচ্ছে, লসাগু এখানে কিছু নেই মানে তলায় 1 আছে, লসাগু 2 হয়ে গেল। তাহলে 27x² মাইনাস 6 দিয়ে 12x² নাকি সমান, তাহলে কত হচ্ছে বলো দেখি, 15x²/2। তাহলে কী হলো, 15x²/2 হয়ে গেল। কিন্তু শতকরা কতটা বৃদ্ধি হলো সেটা প্রশ্ন চাইছি কি, যে শতকরা কতটা বৃদ্ধি পায়, আমাদের সেটা শতকরা বৃদ্ধি পায় কতটা বার করতে হবে। কী লিখব, যে অতএব শতকরা বৃদ্ধি পায়, কতটা বৃদ্ধি পায় দেখো, টোটালটা হচ্ছে 15x²/2 আমাদের এটা বৃদ্ধি পেয়েছে। আগে ছিল কত 6x² গুণিতক 100 করে দেবো, বুঝতে পারলে। তাহলে এটা আমাদের শতকরা যা এটা সরল করে যাবে সেটা শতকরা বৃদ্ধি পাচ্ছে। দেখো এটা আমি সরলটা তোমাদের করে দিচ্ছি। সমান তোমরা কি লিখবে, এখানে লিখবে 15x²/2, এটা ভাগ করছি মানে এটা গুণের আকারে হয়ে যাবে, 1/6x² হয়ে যাবে, গুণিতক 100 করে দাও, বোঝা গেছে। এবার এটা কাটাকাটি করে দাও, 2 × 50 হয়ে গেল, 50 × 2 = 100 হয়ে গেল। আর এখানে 3 কেটে দাও, 3 × 2 = 6, 3 × 5 = 15 হয়ে গেল, 2 কেটে দাও 25 হয়ে গেল। তাহলে কত, 25 × 5 = 125 হয়ে গেল। আর এখানে x² কেটে দাও, তাহলে কত হলো 125। তাহলে এখানে তাহলে কতটা বৃদ্ধি পেলো, 125, শতকরা 125 বৃদ্ধি পেলো। তাহলে আমরা এখানে কি লিখব, যে অতএব ক্ষেত্রফল 125% বৃদ্ধি পায়। দেখো তোমরা যদি শতকরা লিখো তাহলে পার্সেন্টেজ চিহ্ন দেবে না, আর যদি শতকরা না লিখো তাহলে পার্সেন্টেজ চিহ্নটা দেবে, বোঝা গেছে। অঙ্কটা আমি বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 25-4 দেখিয়েছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। ঘনক 3টি গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। দেখো 3টি নিরেট ঘনক, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য একটা দেওয়া আছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। আমি এখানে কি করব, যে 3টি ঘনকের ঘনফল বার করব। ঘনফল বার করে 3টেকে যোগ করে দেবে তোমরা। যোগ করে দিয়ে কী করবে, 3টে যোগ করে দিয়ে নতুন ঘনকটি যা হবে তার ঘনফল বার করে, তার ঘনফল তোমরা কী করবে, তার ঘনফল বার করবে তোমরা। এরপরে দেখো যেটার যা মানে 3টির ঘনফল যা হবে নতুন ঘনকটির ঘনফল তাই হবে। আর সেখান থেকে আমরা এক্সের একটা মান ধরবো, হ্যাঁ, ধরে এক্সের মান বার করে আমাদের নতুন ঘনকটির ঘনফল বেরিয়ে পড়বে। দেখো আমি তোমাদের অঙ্কটা কীভাবে করে দিচ্ছি তোমরা দেখো। আর তোমরা খাতায় সঙ্গে সঙ্গে আমি যখন অঙ্কগুলো করব তোমরা আমার অঙ্ক করার সঙ্গে সঙ্গে তোমরাও প্র্যাকটিস করবে, দেখবে তো ইজি লাগবে, একবার সহজ লাগবে অঙ্কটাকে। দেখো তোমরা প্রথমে কী লিখবে, যে 3টি ঘনকের যাদের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, বোঝা গেছে। এবার কি
তিনটি ঘনকের ঘনফল আমরা বার করব। কি লিখব, যে অতএব তিনটি ঘনকের ঘনফল সমান কি বলে দেখি 3 কিউব 4 কিউব ও 5 কিউব। তাহলে কী হলো, ঘন সেমি, এটা লিখবো। এখানে কী লিখবো, এখানে ধরছে না, ঘন সেমি লিখে দিলাম। বোঝা গেছে? এরপরে কী লিখবো, যে অতএব তিনটি ঘনকের ঘন, এখানে লিখব ঘনফলের, ঘনফলের সমষ্টি সমান কী লিখবো, দেখো সরল করে দাও, 3 3 9 3 27 হয়ে যাচ্ছে, যুক্ত 4 3 16 4 64 হয়ে যাচ্ছে, যুক্ত 5 5 25 5 125 হয়ে যাচ্ছে। এখানে কী লিখবো, 125 ঘন সেমি সমান, তাহলে কত হচ্ছে 216 ঘন সেমি। এবার কি লিখবে তোমরা, নতুন যে ঘনকটি তৈরি করব, এর 3টে ঘনক তো হয়ে গেল, 3টে ঘনককে আমরা গলিয়ে একসঙ্গে মিশিয়ে দিলাম। এরপর যে নতুন ঘনকটি তৈরি করব তার একটি ধারের দৈর্ঘ্য কত সেটা আমাকে ধরে নিতে হবে। কী লিখবো, যে ধরি নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য x সেমি হয়ে গেল। এরপরে কী লিখবে, যে অতএব নতুন ঘনকটির ঘনফল সমান এক্স কিউব ঘন সেমি। বোঝা গেছে? এরপর দেখো যেটা আমরা বার করলাম এক্ষুনি, মানে এটা সমান কত 216। এরপর এই জন্য আমরা কী লিখব, যে প্রশ্নানুযায়ী এক্স কিউব ইকুয়াল টু 216। বোঝা গেছে? এরপর বা এক্স কিউব ইকুয়াল টু, দেখো 6কে 3 বার গুণ করলে 216 হয়ে যায়, তাই 6 কিউব করে দিলাম, বা এক্স ইকুয়াল টু 6। তাহলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য তাহলে কত, 6 সেমি। তাহলে কী লিখবো, অতএব নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 25-এর 5-এ দেখিয়েছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে তা হিসাব করে লিখি। এটা খুব সহজ, দেখো অঙ্কটা, এটা তোমরা নিজেরাও পারবে করতে, একটু বুঝে নিলে হয়ে যাবে। তাহলে কী দেখো, ঘরটির মেঝের ক্ষেত্রফল তো ধরো দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে কী লিখবো, যে অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান 12 গুণিতক 8 বর্গমিটার লিখে দেবে, সমান কত 96 বর্গমিটার। হয়ে গেল অঙ্কটা। বুঝতে পেরেছ? ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।